ঘড়িতে 8:05। ডেটিং অ্যাপে অ্যাকাউন্টে হাল খাতা না খুললেও ফোনের স্নুজ বাটনে এতক্ষণ রাইট সোয়াইপ হয়ে গেছে 4 অন্যদিনে এই সময় মেয়ের মধ্যরাত্রি আর দিবাস্বপ্নের একটা ওয়ান নাইট স্ট্যান্ড চলে। তবে হপ্তাখানেক হলো কাজের চাপটা একটু বেড়েছে, আর প্রপোর্শনাল রেটে বেড়েছে অনিয়ম, আর যার ফলে কমেছে ঘুম। ও হ্যাঁ, বলাই হয়নি, দেখেছেন আমাদের এই মেয়ের নাম, সুনাম, বদনাম যেটাই বলতে চান না কেন, সেটা হলো ইমন। তবে কাটতে কাটতে এমন জায়গায় পৌঁছেছে যে সেটা হয়ে গেছে মন। পরবর্তী প্রশ্ন নিশ্চয়ই এটাই, মনের জব প্রোফাইলটা যদি একটুখানি, আরে না না, জব নয়, কলেজ এখনো, কলকাতার কলেজ পাড়ায়, জিওগ্রাফি অনার্স 2nd ইয়ার। মুর্শিদাবাদের এই কন্যার লোকেশন জানতে চান? কলকাতার দক্ষিণে। তবে জিওগ্রাফি ক্লাসের টোপোশিটের দাগে ফেঁসে যাওয়ার বাইরেও ইমনের একটা ভয়ঙ্কর রকমের শখ আছে, নিজের টার্মসে বাঁচার শখ। আর এটারই জন্যই তার পেন আর প্যারোডিতে কখনো পাংচুয়েশন পড়ে না। আগে হ্যাঁ, লেখালেখিটা মনের নেশা। ম্যাগাজিনস থেকে বই, কলম কিন্তু চলে বেশ জোরে। মোটের মধ্যে এই হচ্ছে আপনাদের নায়িকা সংবাদ। আচ্ছা, এবার তাহলে গল্পে ঢুকে পড়ি, কেমন? কিরে, সকাল থেকে পাত্তা নেই কেন তোর? কেন, মিস করছিস বুঝি? তা তোর রুহি কোথায়? সকাল সকাল কল আসেনি তার? আরে ইমন তো সবে কয়েক হপ্তা, তাই না বিহাক বাবু? শোন, প্রথমত রুহি আর রুবাই আমার কলেজের 3 বছরের বেস্ট ফ্রেন্ড। ওই দুটোকে ছাড়া আমার সত্যি একটা দিনও চলে না। সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে কলেজ যাওয়া, টিফিনে আড্ডা, বিকালে স্মোক জোন, সবটা জুড়ে তো ওরাই আছে। কিন্তু তাই বলে কি আর প্রেমিকা পাল্টে যাবে? আর দ্বিতীয়ত, ইঞ্জিনিয়ারদের মাপতে শেখাস না, বুঝলি? উপর থেকে নিচ আমরা কিন্তু তোদের জিওগ্রাফির থেকে ভালোই মাপি। ইস, অসভ্য ছেলে একটা। আরে আরে সময় সময় হাতে গুনে 2 সপ্তাহ, মনের কলেজের শেষ দিন। সেন্ট্রাল মেট্রো হয়ে আড্ডা মেরে চা সাঁটিয়ে বাড়ি আসা, আর এসে ফেঁসে যাওয়া। পরদিন টিভি অ্যানাউন্সমেন্ট, সম্পূর্ণ ভারত মে সম্পূর্ণ লকডাউন। ব্যাস, জীবনের ড্যালগোনা শুরু। দেশে আগামী 21 দিন লকডাউন। সংক্রমণ আটকাতে 21 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 21 দিন না সামলাতে পারলে দেশ। ল্যাধের এমন সুযোগ আর কেই বা ছাড়ে বলুন? তবে ওই যে মনের কাজের চাপ, তাই সকাল 8টায় ওঠা, ডায়েরিটা নিয়ে বসে পড়া, কফির কাপটা লাল মার্বেলে ঠেকিয়ে ধোঁয়াটা উপরের তলার বোগেনভেলিয়াটা ছুঁলেই তারপর চুমুক। দুপুরের ভাত ঘুম কাটিয়ে ছাদে টহল। এমন সময় মনের ব্যালকনিতে এলেন বিহাগ রয়। চোখ ঢাকা কালো মোটা ফ্রেমের চশমা, ডান হাতের রিস্টে ডিজিটাল ডায়াল, বাঁ হাতে নির্ঘাত মায়ের দেওয়া লাল গোছের একতারা সুতো, বাঁ চোখের নিচে একটা তিল। হাসিটা 2 ঠোঁটে চাপা, আর 2 ভাগ সরু গোঁফের মাঝখানে একটা অদ্ভুত ফাঁক, যেন ওই ফাঁকে চাপা হাসির সব কারণটুকু লুকিয়ে রাখে ছেলেটা। নায়কের স্ট্রিম সিভিল ইঞ্জিনিয়ারিং, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ও হ্যাঁ, নায়ক নায়িকা একে অপরকে বিহু আর মন নামে ডাকে। লকডাউনের কাউন্টডাউনে মাস 4 কেটে গিয়েছে। ভালো লাগার পাঁচিলটা একটু জলদি টপকে প্রেম এসে উঠেছে মনের ছাদে। তুই কিন্তু কথা দিয়েছিলি বিহু, একটার বেশি ফুকবি না। এবার কিন্তু আমি তোর দিদিভাইকে বলবো, তোর মাকে যেন তোর এই ফোকাফুকির খবরটা দিয়ে আসে। আরে এ তো পুরো সেই খাওয়ার পরে একটা করে কথা দিয়েছো, এরম মার্কা সিন হয়ে যাচ্ছে। আমি অপর্ণা হলে তুই হলি অপু, তুই কাপুরুষ হলে আমি হলে মহাপুরুষ। আর তুই চারু হলে আমি তোর অমল। আমায় যদি বলিস ফেলু বাবু, তবে তুই রয়্যাল বেঙ্গল। থাক থাক, অনেক কাব্যি হয়েছে। যা, স্নানটা সেরে আয়। আজ কিন্তু মিশন সরঞ্জিত, ফিঙে শেষ করছি একসাথে। আরে যা। প্রেমটা ডালে ঝোলে অম্বলে ভালোই তো জমছিল,
তবে মাঝে মধ্যে ঝগড়াগুলোও কিন্তু চড়ছিল। তোকে কতবার বলেছি বলতো মন, আমার বন্ধুরা সোশ্যালি অতটা অ্যাক্টিভ নয়, একটু অ্যান্টি সোশ্যাল, ছবি চাই করে মাথা খারাপ করে দিলি। আরে ওদের নিয়ে বেশি কথা তুই তুলবি না, এটা মাথায় ঢুকিয়ে নে। রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে আমার। ইউ আর আ ফ্রিকিং ডাম্প ওম্যান। দিদি ভাইয়ের বিহেভটাও এইরকম, জানোয়ার। আরে এত কিসের ভাই? গেট লস্ট। বিহু, কাম ডাউন, শান্ত হ, ইটস অল রাইট। আমি তো জাস্ট তোর বেস্ট ফ্রেন্ডদের দেখতে চাইছিলাম, আর কিছুই না। এরকম বিভৎস রেগে যাবে তুই কি করে বুঝবো? আচ্ছা, কেন এরকম বিহেভ করছিস বলতো? ইউ নো হোয়াট, তুই একটা চিটার। আগে ভালো ভালো কথা বলে ফাঁসাবি, তারপরে সন্দেহ করা শুরু করবি। আমি না দিভাইকে বলবো তুই সন্দেহ করা বাতিকটা। কতবার বলবো, আমার ভালো লাগে না। প্রেম না, তুই একটা সিবিআই খোল শালা। চার অক্ষরের কাঁচা শব্দটা ছুঁড়ে ফোনটা কেটে দিল বিহাগ। প্রতিবার ঝগড়াগুলো হলে কি অদ্ভুতভাবে বোকা বনে যায় ইমন। বিহাগের ওরকম আচরণে কখনো ভয়, আবার কখনো রাগ হয় ইমনের। কিন্তু যথারীতি কয়েক সপ্তাহ চ্যাট ব্লক, আর তারপর হঠাৎই একদিন, হ্যালো মন, এই শোন না বাবা, আমি সরি রে। আচ্ছা কান ধরছি, কান মুলছি, নাক মুলছি, প্লিজ বাবা রাগ করিস না, শোন না। এই মন, তোর যখন রাগ হবে তুই যা ইচ্ছে তাই বলবি। আগেও দেখেছি, রাগ হলেই তুই যেন অন্য একটা মানুষ হয়ে যাস। তোর কথা, তোর রাগ, তোর ওই নোংরা ব্যবহার আমার ভয় লাগে। অ্যান্ড অ্যাট দি এন্ড আই ফিল লাইক আ ডিপ্রাইভড প্যারাসাইট। মন শোন না বাবা, একটাবার কান্নাটা থামা না রে। আচ্ছা ঠিক আছে, আমি দেখ এই রুহি আর রুবাইয়ের দুটো ছবি তোকে পাঠালাম। আসলে ওরা দুটো হেভি সোশ্যাল অ্যাংজাইটিতে ভোগে। আর কি বলতো, ওরা ছবি খুব কম তোলে, ক্যামেরা ফোবিক বলতে পারিস। আর আমি পড়েছি এই দুটো পাগলের মাঝে। শেষ 3টে বছর তো দেখ ওরাই আমাকে আগলে রেখেছে বল। জানি এই গত 1 বছরে বারবার ওদের তুই দেখতে চেয়েছিস, কথা বলতে চেয়েছিস, কিন্তু ওরা না ওই অ্যাংজাইটিটা ওভারকাম করতেই পারেনি। তাই তুই এই গোটা বিষয়টা কিছু বুঝতে চাস না, তাই সেদিন ওরমভাবে। এই মন, শোন না, আমি তোকে বড্ড ভালোবাসি, বিশ্বাস কর, সত্যি ভীষণ ভালোবাসি। এই শোন না, একবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখ, একটা সারপ্রাইজ আছে, দেখ না মন। হোয়াটসঅ্যাপ স্টেটাসে অঞ্জন দত্তর সুরে বিহাগের লেখা গান অ্যাড্রেসড টু মন। গানের কথাগুলো বুঝিয়ে দিল বিহাগ কিন্তু জেনে বুঝে ওরকম রেগে যায় না। আসলে ও নিজের টেম্পারটা কন্ট্রোল করতে পারে না, কিন্তু সত্যি পাগল ছেলে একটা। এই তো সেদিন বলল যে গান বাজনা নাকি ওর ভালো লাগে না, কাব্যি লিখতে গেলে নাকি ওর কম্পাস সার্ভে ছাড়া কিছুই মাথায় চলে না। অথচ আজ সেই বিহাগী তার ইমনের রাগ ভাঙানোর জন্য নিজেই গান লিখেছে। বাবা যাচ্ছে না। কলকাতার লকডাউনের অ্যানিভার্সারি পূরণ হতে চলেছে। করোনা বাড়ছে, মানুষ কমছে, ইমনের মৃত্যুতে ভয় নেই। কিন্তু এত মানুষের টিকিট কেটে মরক এই প্রথম দেখছি ইমন। রাত্রি 1টা বাজে। ব্যালকনিতে আজকে সে একা। হাওয়াটাও বেশ জাঁকিয়ে বসেছে আজ। সামনের গলির শেষ মাঠটায় কি যেন একটা নড়ে উঠল, একটা অবয়ব। নড়ছে না এগোচ্ছে, কোথায়, কোন দিকে? দূরত্বটা যেন কমছে। অবয়বটার মুখটা স্পষ্ট হচ্ছে। বাঁ চোখের নিচের ছোট্ট তিলটায় নিয়ন আলোটাও এসে পড়েছে। হাতে লাল সুতো, কালো চশমা, চোখের চাহনির হিংস্রতা। বিহাগ। ইমন, বোঝার চেষ্টা কর। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টা কোথাও ছাড়িনি আমরা। নেই ভাই, কোথাও নেই। এক্স্যাক্টলি ভাই, ট্রাস্ট আস, দেয়ার ইজ নো ট্রেস। ইমন, বি প্র্যাকটিক্যাল। গাধার মতন ইলিউশনে ছুটিস না প্লিজ, হি ইজ নট রিয়েল। শ্রীর শেষ কথাটা পিঁপড়ের মতো কামড়ালো ইমনকে। হি ইজ নট রিয়েল মানে? যার সাথে এতদিন কথা বলেছে সে, একটা গোটা বছর ধরে ও যার সাথে প্রেম করেছে, রীতিমতো 24 ঘন্টা আড্ডা মেরেছে, স্বপ্ন দেখেছে, হেসেছে,
কেঁদেছে, রাগ দেখিয়েছে, রাগ সহ্যও করেছে, ঘুম ভাঙানোর চ্যাটে আদর করেছে, আর প্রতিটা দিনের শেষে অপেক্ষা করে গেছে কবে লকডাউনটা পালাবে আর বিহু মনের প্রথম দেখাটা হবে। এত কিছুর শেষে নাকি সেই বিহাগ র ইজ নট রিয়েল। এটা মানতে পারলাম না। সপ্তাহখানেক হলো লকডাউনের তালা খুলেছে কলকাতায়, আর হাত গুনে 10 দিন কাটল বিহাগের হোয়াটসঅ্যাপ চ্যাটটা ব্লকড। আর শুধু ব্লকডই না, আনইনস্টলড। বন্যি, অনি, অন, শ্রী সবার ফোন থেকে বিহাগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ট্রাই করেছে ইমন। প্রতিবারই একই রেজাল্ট, হোয়াটসঅ্যাপ নট অ্যাভেলেবল অন দিস নাম্বার। ফেসবুকেও বিহাগের অ্যাকাউন্টটার কোনো ট্রেস নেই, ওর নাম্বারেও কল ঢুকছে না। ইমন রোজ সারাদিন 1000 বার ডায়াল করে চলেছে ওই একটাই নাম্বার, বাট ডায়ালড নাম্বার ডাজন্ট এক্সিস্ট। ভাই ইমন, আমরা তোর ভালো চাই, বিশ্বাস কর। প্রথমত তুই আমাদের তোর এই উড়ে আসা বয়ফ্রেন্ডটির ব্যাপারে গত 1 বছর ধরে কিচ্ছুটি জানাসনি। এবার তুই ভাব। এক্স্যাক্টলি, রণ ঠিকই বলছে ভাই। তুই নিজে ভাব, আমরা সবটাই শুনছি এই প্রথম তোর মুখে, আর হঠাৎই জানছি এই জলজ্যান্ত আজগুবি মানুষটি জাস্ট উবে গেল। তুই বলছিস লাস্ট 1 বছর ধরে তুই এর সাথেই চ্যাট করছিস, অথচ তোদের চ্যাটের কোনো প্রুফ নেই। এটা অদ্ভুত না? দেখ শ্রী, আমি নিশ্চয়ই প্রুফ রাখার জন্য চ্যাটে প্রেমটা করিনি। বোকা বোকা কথা বলিস না। আমার ফোনে স্টোরেজ ক্রাইসিস, আর সব থেকে বেশি চ্যাট স্বাভাবিকভাবে বিহুর সাথেই হতো, তাই এই চ্যাটটা আমি সবসময়টি ক্লিয়ার রাখতাম। আর তাছাড়া আমার ডিসঅ্যাপিয়ারিং মেসেজটা অন থাকে। বেশ বুঝলাম, কিন্তু তোর এই অ্যাক্সিডেন্টাল ঘটনাগুলো কেউ বিশ্বাস করবে না, জানিস তো। মেনে নে, বিহাগ বলে কেউ নেই, হি ডাজন্ট এক্সিস্ট। পুরোটাই হয় তোর কল্পনা, আর নয়তো তুই ওই রাতে হ্যালুসিনেট। চুপ কর রনু, আমি বিশ্বাস করি না তোদের। ও আছে, বিহু আছে। 20 বছরে বিহুর মতো আমি কাউকে পাইনি। কপাল জোরে এতদিনে পেয়েছিলাম। খুব গায়ে জ্বালা হচ্ছে না তোদের? রাখ ফোনটা, রাখ। ইমনের শ্যামলা মুখটাও যেন রাগ, কষ্ট, চাপা কান্না আর অবিশ্বাসে লাল হয়ে উঠছিল। হাতের গ্লাসটা সজোরে মেঝে ফেলে ব্যালকনির দিকে ছুটল ইমন। বোধহয় ওই চাপা কান্নাটাকেই চাপতে। মেয়েটা আসলে কাঁদতে জানে না। লোকের সামনে চোখ ফোলানো আর সিম্প্যাথির রাস্তা খোলা, এটা অন্তত ইমনের ধাতে নেই। অ্যানাউন্সমেন্টে হুঁশ ফেরে ইমনের। নামতে হবে যতীন দাস পার্ক, গন্তব্য ন্যাশনাল লাইব্রেরি। মাস 3 কেটে গেছে, বিহাগ সম্পূর্ণভাবে গায়েব। গত 2 মাস ভয়ঙ্করভাবে গেছে মেয়েটার। রোজ রাতে চাপা কান্না, প্যানিক অ্যাটাকস, মাঝে মাঝেই হ্যালুসিনেশনে বিহুর কথা। আর তাতেই আরও ভয় পেয়ে কুঁকড়ে গেছে মেয়েটা। মনে পড়ে গেছে সেই শেষ রাতটাও। ও কি দেখেছিল সেই রাতে? ওটা তো বিহাগই ছিল, ওর বিহাগ। কিন্তু ওরকম হিংস্র চোখে কেন দেখছিল ইমনকে? কি করেছে ইমন? বিহাগ কি তাহলে সত্যি ইমনের কল্পনা? তাহলে ওই রাতের পর রাত জাগা চ্যাটগুলো, ওই আড্ডাগুলো, আমার অত কবিতা, ছোট গল্প, ম্যানুস্ক্রিপ্ট যেগুলো লিখেছে বিহাগের নামে, সেগুলো সবই শুধুই কল্পনা। বিহাগের বলা সেই গেট লস্ট, বিহাগের দিদি ভাই, বিহাগের বেস্ট ফ্রেন্ড রুহি রুবাই, বিহাগের সেই মন ডাকটা, যেটা এত কাল শুনতে চেয়েছি খুব কাছের মানুষের কাছ থেকে। বিহাগের সাথে পড়া ফিঙে, বিহাগের সেই শেরউড ব্রাউন গাড়িতে চেপে ওর প্রিয় পাহাড়ে যাওয়ার গল্প, এগুলো তাহলে কি সবটা ভাবনা, হ্যালুসিনেশন? বিহাগ গায়েব হওয়ার 3 মাসের মধ্যে 3টে ঘটনা ঘটে। সত্যি, মিথ্যে, কল্পনা আর বাস্তব সবটা আরও একটুখানি জট পাকিয়ে যায় ইমনের মাথায়। প্রথম ঘটনা, বিহাগ ভ্যানিশ হওয়ার ঠিক 2 দিন পর একটা ডিএম আসে ইমনের ইনস্টা হ্যান্ডলে। নীলেশ আচার্য নামের একটা অ্যাকাউন্ট থেকে
Bihag was your boyfriend, right? Well, he left you because he got someone more available than you, है ना? You know what I mean, ना? उसके साथ मेरा बहुत पुराना कनेक्शन है. I know the guy. Forget him. এক মুহূর্তে সবটা আবার ঘেঁটে যায় ইমনের। বিহাগ বলেছিল বিহাগের জীবনে বন্ধু বলতে শুধু দিদি ভাই, রুহি আর রুবাই। আর রুহি রুবাই তো বিহাগের সাথে ফিউচারে ইঞ্জিনিয়ারিং পড়েছে, আর ছবিও তো দেখিয়েছিল, কিন্তু নীলেশ নামে তো কারোর কথা কখনো বলেনি। অথচ এই ডিএমটা যদি বিশ্বাস করতে হয়, তাহলে নীলেশ নামের ছেলেটি বিহাগের পুরনো পরিচিত। আর তার থেকেও বড় কথা, এই ডিএমটা যদি সত্যি হয়, তাহলে তো বিহাগ রয় এক্সিস্ট করে। বিহাগ কল্পনা নয়, হি ইজ ইন রিয়েল। এবার আসি দ্বিতীয় ঘটনায়। ডেসপারেট হয়ে বিহাগের মুখে শোনা প্রত্যেকটা নাম, প্রত্যেকটা জায়গা খুঁজতে থাকে ইমন। প্রথমেই চলে যায় ফেসবুক, সার্চ বারে টাইপ করে রুহি পাকরাশি। ওই নামের অন্য কোনো ফেসবুক আইডি না থাকায় খোঁজাটা সহজ হলো, কিন্তু ইমনের খটকাটা লাগলো অন্য জায়গায়। প্রোফাইল পিকচারে এটা কার মুখ? এই মহিলা রুহি পাকরাশি? তাহলে বিহাগ যার ছবি দেখিয়েছিল সে কে? বায়োটার দিকে তাকাতেই খটকাটা আর একটু বাড়ল। স্টাডিড অ্যাট আশুতোষ কলেজ, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, কলকাতা। ইমনের মাথাটা কেমন ঘুরে ওঠে। বুদ্ধিমান পাগলের মতো ইমন অ্যাকাউন্টটার যাবতীয় ছবি পোস্ট হাতড়াতে শুরু করে, আর সবশেষে ইমন বুঝে ফেলে রুহি পাকরাশি নামের চরিত্রটি আদপি আশুতোষের স্টুডেন্ট। অন্তত পোস্টের লোকেশন, ফ্রেন্ড লিস্ট, ইভেন্টস তাই দেখাচ্ছে। তৃতীয় ঘটনাটি অনেকটা একই ধরনের। রুবাইয়ের ফেসবুক ঘাঁটতে বসে ইমন। সার্চ রেজাল্ট আসতেই চেনা মুখটা পেয়ে যায় ইমন। ওর মনে পড়ে বিহাগের দেখানো সেই রুহি রুবাইয়ের ছবিগুলো, যেখানে রুহির মুখ না মিললেও মিলে যায় রুবাইয়ের মুখ। পুরো নাম রুবাই সামন্ত। কিন্তু এখানেও বায়োতে জলজল করছে স্টুডেন্ট অ্যাট আশুতোষ কলেজ, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, কলকাতা। একের পর এক ফেসবুক, ইনস্টা ঘেঁটে ফেলে ইমন। সর্বত্র একটাই কনক্লুশন, বিহাগের রুহি বা রুবাই ফিউচার ইনস্টিটিউটের স্টুডেন্ট নয়। বিহাগ হয়তো সত্যিই বলেছে, কিন্তু এতগুলো অ্যাকাউন্ট ফেক। ফেসবুক, ইনস্টা, সব জায়গায় এতগুলো ফেক আইডি কে বানালো? বিহাগ না অন্য কেউ? ইমনের দমটা আটকে এলো। কি হচ্ছে ওর সাথে এসব? এরপরই রণ শেষ কোপটা মারল। হ্যাঁ ইমন, শোন, তুই তো আমাকে দুটো নাম আর ডিপার্টমেন্টটা বলেছিলি, তো খুব বেশি খাটতে হলো না বুঝলি। আমি বিশ্বস্ত জায়গা থেকে খবরটা পেলাম। এই রুহি পাকরাশি নামে আশুতোষ কলেজে কেউ নেই, আর ছিলও না আগে। আমি ডিপার্টমেন্টের সিনিয়রসের সাথেও কথা বললাম, কিন্তু রুবাই সামন্ত এই ছেলেটা 2012-13-তে আশুতোষ পাস আউট, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনসে। মানে আজ থেকে প্রায় 8-9 বছর আগের ব্যাচ। এবার এখন সে কোথায়, এসব তো ভাই কেউ বলতে পারলো না। কোনো মতে একটা ছোট্ট থ্যাঙ্কস বলে ফোনটা কেটে দিল ইমন। সোজা চলে গেল ব্যালকনিতে। হাওয়াটা আবার জাঁকিয়ে বসেছে। আবার আবার সবটা ঘেঁটে গেল। নিজের কি অবস্থা করেছে ও? একটু ভাবতে হবে এবার। আজ একবার ন্যাশনাল লাইব্রেরি যেতেই হবে ওকে। এই বইটা তো লাগবে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ শোন না, বলছি ন্যাশনাল লাইব্রেরির পুরনো তাক ঘেঁটে অলিভার স্যাক্সের হ্যালুসিনেশনস বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল ইমন। পুরোটা তো লাগবে না, হঠাৎ কয়েকটা পাতা। তাহলে হঠাৎ একটা গলা কানে এলো ইমনের। সামনের মাসে কনফারেন্সটা একটা মেয়ের গলা। না 3টে সেলফ পেরিয়ে 4 নাম্বারের সামনে থেকে গলাটা আসছিল। এটাই তো সেই গলা যেটা ইমন বেশ কয়েকবার বিহাগের ভয়েস মেসেজে শুনেছে। একবার নয়, বারবার শুনেছে ও। জিজ্ঞেস করায় বিহাগ বলেছিল ওর বন্ধু।
স্নিকার্সটা হাতে তুলি দৌড় লাগালো ইমন। দৌড়ে এখনো লাইব্রেরির বাইরের গেটে। পার্কিং লটের ভিড় টপকাতেই চোখটা আটকালো একটা শেরউড ব্রাউন রঙা গাড়িতে। গাড়িটা ততক্ষণে মেইন গেটের দিকে এগোচ্ছে। ইমন হার্ট, লাংস, মাইন্ড, ব্রেন সব বন্ধক রেখে দৌড়লো গাড়িটার পেছনে। এক্সিটের লম্বা লাইনটার খাতিরে ইমন ধরে ফেললো ড্রাইভিং সিটের কাঁচটা, আর সেটা নামাতেই ছিটকে পিছিয়ে গেল ইমন। এই তো সেই মুখ, সেই চোখ, সেই নিকটেড কালো ঠোঁট আর শক্ত চোয়ালে একটা ছোট্ট আঁচিল। মনে পড়ে গেল বিহাগের দেখানো দিদিভাইয়ের সেই ছবিটা, কিন্তু গলার আওয়াজ যে রুহি পাকড়াশির। তুমি ইমন চ্যাটার্জি, মানে তুমি যে বাস্তব, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। এই কথাটা বোধহয় আমার বলা উচিত ছিল না। আপনি সেই রুহি পাকড়াশি, বিহাগ রয়ের বেস্ট ফ্রেন্ড? দুটো ক্যাপুচিনো অর্ডার করে নিজের ভ্যাবাচাকা ভাবটা যতটা পারা যায় গিলে নিয়ে বলতে শুরু করলো রুহি পাকড়াশি। এইসব কথা রাস্তায় বলা সম্ভব নয়। এটাই মনকে বুঝিয়েও নিয়ে এসেছে এই কফি শপে। আজ ওয়ার্কিং ডে, তাই ক্যাফেটা এমনিতে বেশ ফাঁকা। খুব বড় একটা ভুল ঢুকে গেছে মাঝে ইমন। আমি বরং প্রথম থেকেই সবটা শুরু করি, বুঝলে? তোমাকে দেখার পর এক মুহূর্ত সময় না নিয়ে আমি তোমায় শটান গাড়িতে উঠতে বলি কেন জানো? তার কারণ তোমার এই মুখ, এটা আমি বিলক্ষণ চিনি। এবার আসছে আমার পরিচয়। হ্যাঁ, আমি ডক্টর রুহি পাকড়াশি, পেশায় সাইকোলজিস্ট এবং সম্পর্কে বিহাগের গাইড। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ তোমার সব ভয় বা মনের কথা আমাকে প্রথমবারের আলাপেই বলার জন্য। গাড়িতে বসে যা শুনলাম তাতে তোমার ওই শেষ রাতের আতঙ্কটা একটু কাটিয়ে ফেলি। দেখো, আঘাত পাওয়া কোনো মন, অর্থাৎ মেডিকেল টার্মসে শ্যাটার্ড কোনো মাইন্ড যখন কোনো বন্ধু পায়, কমফর্ট জোন পায়, তখন হিউম্যান মাইন্ড সেই একমাত্র বন্ধুটাকে অতিরিক্তভাবে আঁকড়ে বাঁচার চেষ্টা করে। ফলে যেটা হয়, কখনো সখনো খুব পেনফুল সিচুয়েশনে নিজেকে স্ট্রং রাখার জন্য আমাদের মাইন্ড সেই একমাত্র কমফর্ট জোনটিকে চোখের সামনে, মানে প্র্যাকটিক্যালি দেখতে শুরু করে। অ্যান্ড দ্যাট এন্ডস আপ অ্যাজ হ্যালুসিনেশন। তোমার সাথে সেদিন রাতে ঠিক এটাই হয়েছিল ইমন, কারণ সেই রাতে বিহাগ ওখানে থাকতেই পারে না। এবার কেন পারে না সেই কারণটা তোমায় আমি বলছি। আসলে অনেক ছোট থেকেই বিহাগ হ্যাজ বিন সাফারিং ফ্রম মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, যেটাকে আমরা ডেড বা ডিআইডিও বলতে পারি। অ্যাকিউট স্কিজোফ্রেনিয়া, মানে ছোটবেলায় যখন কোনো ট্রমাটিক ঘটনা বা কন্টিনিউয়াস কোনো মেন্টাল অ্যাবিউজ বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে একটা বাচ্চা যখন যায়, তখন গ্র্যাজুয়ালি এই রোগটা জন্ম নেয় আস্তে আস্তে যখন সে বড় হচ্ছে। এবার তুমি আমাকে যে দিদিভাই, রুহি, রুবাই, নীলেশ এদের কথা বললে, আমি এদের ব্যাপারে একটু তোমায় বলি। ডক্টর পাকড়াশি, সরি ফর ইন্টারাপ্টিং। আসলে দিদিভাইয়ের বিষয়ে বিহাগ কিন্তু বেশি কিছু বলতো না। কথা শুনে এইটুকু বুঝতাম যে ওর বড্ড কাছের এই দিদিভাই মানুষটি। আর রুহি বলে যার কথা বলতো সেটা তো বুঝলাম আপনি, কিন্তু রুবাই? ইমন, মাথায় আস্তে আস্তে সবটা সাজাও। আমি এক এক করে সত্যিগুলো বলি, তুমি বুঝতে পারবে। দেখো, দিদিভাই যে চরিত্রটি সেটা কিন্তু আর এক্সিস্ট করে না, মানে দিদিভাই আর বেঁচে নেই। আর রুহির যে ছবি তুমি দেখেছো, সেই ছবি আসলে ওর দিদিভাইয়ের। এবার আসি রুবাইয়ের কথায়। তুমি খোঁজ নিয়ে জেনেছিলে তো যে 2012-13 আশুতোষ কলেজের পাস আউট রুবাই সামন্ত। সেটা একদম ঠিক। রুবাই বিহাগের থেকে 7-8 বছরের বড়। রুবাই আসলে বিহাগের দাদা। রক্তের নয়, কিন্তু রক্ত ছাড়া বাকি সবটুকুতেই ওরা দাদা। একসাথে বড় হওয়া, একসাথে থাকা। ইনফ্যাক্ট বিহাগের মাকে রুবাই মাম্মাম বলে ডাকত। বিহাগ তখন ক্লাস 7-8 যখন রুবাই সুইসাইড করে, তাও আবার বিহাগেরই ঘরে। সবটা ছিঁড়ে গেছিল বিহাগের, মানে সবটা শেষ হয়ে গিয়েছিল এক মুহূর্তে। আর ঠিক তারপরেই রোড অ্যাক্সিডেন্ট। মা, বাবা, দিদিভাই শেষ। তোমাকে বিহাগ যাদের ছবি দেখিয়েছিল ইমন, তারা আসলে একজন ওর দিদিভাই আর একজন ওর দাদা রুবাই। এবার শুরু হলো বিহাগের প্যানিক অ্যাট্যাকস, অ্যাংজাইটি, ডিরিয়েলাইজেশন, মানে
বাস্তবের সঙ্গে ভাবনার বা কল্পনার আর ফারাক রাখতে পারছে না, এবং তার সঙ্গে হ্যালুসিনেশন। ওর দিদি ভাই রুবাইকে কল্পনা করে নিচ্ছে এবং সমানে ভাবছে যে ওরা ওকে ছেড়ে যায়নি, ওর সঙ্গেই আছে। অদ্ভুতভাবে সবাইকে লুকিয়ে বিভিন্ন ফেসবুক আইডি বানিয়ে ও ওই দিদি ভাই আর রুবাইকে আঁকড়ে ধরে, নিজের সঙ্গে নিজেই চ্যাট করতে থাকে আর ভাবে যে সবাই বিহাগের সঙ্গেই চ্যাট করছে। এই দেখো আমার ফোনে যদি তুমি দেখো, এই যে রুবাইয়ের এই ছবিটা দেখো, এটা বিহাগের খুব প্রিয় ছিল, এটাও রেখে দিতে চেয়েছিল। তাই এই ছবিটাই তুমি রুবাই সামন্তর অ্যাকাউন্টে দেখতে পাবে। আর রুহি পাকরাশি তো আমি, বিহাগ তোমাকে যে বেস্ট ফ্রেন্ডের কথা বলেছে সেটাও আমি, ওর সাইকোলজিস্ট, ছোট থেকে আমাকে দেখছে। একইভাবে ও লুকিয়ে আমার নামেও একটা অ্যাকাউন্ট খোলে, কিন্তু সেখানে আমার পরিবর্তে ওর দিদিভাইয়ের ছবি। তার কারণটা সিম্পল, কারণ ও আমাকে তো 24 ঘন্টা দেখতে পাচ্ছে, কিন্তু দিদিভাইকে তো পাচ্ছে না। এবার আসি তোমার কথায়। বুঝতেই পারছো যে বিহাগ ওর কল্পনায় 1000টা চরিত্র প্লে করে। এবার আস্তে আস্তে যত বড় হচ্ছে, প্রেমিকার চরিত্রটাও ও পেতে চায়। তাই ওর কল্পনায় একের পর এক অনেক মেয়ে আসে যারা ওর প্রেমিকা। এবার কয়েক মাস ধরে কাল্পনিক প্রেম চ্যাটস চলছে, তার মধ্যে আবার অ্যাকিউট প্যানিক অ্যাটাকস, সিভিয়ার ডিপ্রেশন। ফলে আমরা বাধ্য হই ওর ফোন কেড়ে নিতে, সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি ওকে ডিঅ্যাক্টিভেট করে দিতে। ওকে বলাও হয়েছিল যে তোর প্রেমিকা চলে গেছে, সে আর ফিরবে না। কারণ এটা না শোনা অবধি বিহাগ শান্ত হয় না, বারবার সেই কাল্পনিক প্রেমিকার সাথে কথা বলতে চায়। অবভিয়াসলি ওকে আর সামলানো যায় না, এবং তারপরে আবার ওষুধ, ইনজেকশনস। এবার এই পুরো ফেক আইডির বিষয়টি আমরা আগে জানতাম না, পরে উইথ টাইম আমরা জানতে পারি। কিন্তু ততদিনে ওই সোশ্যাল মিডিয়া খেলাটায় ভীষণভাবে অ্যাডিক্টেড। ইনফ্যাক্ট বিহাগকে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে ভর্তি করা হলেও কয়েক মাস পরই কলেজ থেকে ছাড়িয়ে নিতে হয়, কারণ ওর মেন্টাল কন্ডিশনে ওকে কলেজে পড়ানো মানে বাকি স্টুডেন্টদের পক্ষে তো বিপজ্জনক। কারণ বিহাগ রেগে গেলে প্রচণ্ড ফেরোসেস হয়ে যেতে পারে। জানি আমি এটা। আমার সাথে ওর যতবার ঝগড়া হতো, ওকে দেখতাম কি বাজেভাবে গালাগালি করতো, ছোট কথায় বিভৎস রেগে যেত। মাঝে মাঝে তো আমি সত্যিই ভয় পেয়ে যেতাম। আজ বুঝলাম ওটা ওর একটা কাল্পনিক পার্সোনালিটি, যার বৈশিষ্ট্য ওই রকম রুড, রাফ। তাই তো ডক্টর? রাইট, একদমই তাই। আর তুমিও যে বিহাগের একটা কল্পনা, আমরা সেটাই ভেবেছিলাম। তবে হ্যাঁ, এবার এক্সেপশনালি বিহাগকে দেখেছিলাম একটু বেশি ইনভলভড হয়ে পড়তে। আজ বুঝলাম এটার কারণ ইমন চ্যাটার্জি ওর কল্পনা ছিল না। বুঝেছি। আর প্রতিবারের মতো এইবারও বিহাগকে নিশ্চয়ই এটা বলেছেন যে ইমন চলে গেছে, ইমন আর আসবে না। একেবারেই তাই, আমাদের এটা বলতে হয় বিহাগকে, ইমন কিছু করার নেই আমাদের। উই আর রিয়েলি সরি। ভেতরে সমস্ত রাগ ঘেন্না নিয়েও যখন ওই ওষুধ আর ইঞ্জেকশনের মধ্যে আবার ঢুকে পড়ে, আমার খুব খারাপ লাগে ছেলেটার জন্য। কেন, মানুষটা খুব ভালো, তো তোমার ভালোবাসায় কোনো খুঁত রাখেনি। ভুলটা আমাদের ছিল, জানো তো। ওকে আগলাতে গিয়ে আসল নকল ফারাকটাই বুঝলাম না আমরা। হয়তো ইমনকে পেলে সুস্থ হবার কারণটা পেত আপনাদের বিহাগ। ছোট থেকে সবাইকেই তো হারিয়েছে। ফর দ্য লাস্ট টাইম একজনকে তো পেতে পারত। যাকগে, একটা শেষ কথা। খুব ভুল যদি না হই, নীলেশ আচার্য, যার ইনস্টা ডিএমটা আমার কাছে আসে, তিনিও বিহাগেরই আরেকটি পার্সোনালিটি, তাই তো? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, একদমই তাই। আসলে নীলেশ ওর দিদিভাইয়ের পার্টনার ছিল। মানুষটাকে বিহাগ খুব একটা পছন্দ করতো না। ইনফ্যাক্ট আমার এটাও মনে হয় যে বিহাগ তোমার বিশ্বাসটাকেই বাজিয়ে দেখছিল, যে সম্পর্কটা ভাঙে না, টিকে যায়। ইমন, আই এম রিয়েলি সরি। আমি না বুঝেই সবটা এরকমভাবে, আই ডিডন্ট ওয়ান্ট টু। মানে তুমি বিশ্বাস করো, মানে আমরা কিন্তু একেবারেই এটা চাইনি। মানে রুহির কথা আর কানে ঠেকছে না ইমনের। বিষয়টা কফি শপের বাইরে মেঘ জমেছে ততক্ষণে। বৃষ্টিটা এবার আসলো বলে। তবে ইমনের ভেতরটা আজ ইতিমধ্যেই অনেকটা ঠান্ডা। জটগুলো ছেড়ে গিয়েছে ওর। একটা শান্তি ঢোক গিলছে গলায়। না, কোনো ভুল মানুষকে ভালোবাসেনি ইমন। হ্যাঁ রুহিদি, যেটা বলছিলাম, গত বছর ঠিক এই দশমী দিনেই না আমাকে একটা সারপ্রাইজ দেবার কথা ছিল ওর। আজ তুমি না থাকলে বিহু জানতেও পারতো না যে ওর ইমন আবার আসছে। থ্যাংক ইউ রুহিদি। ঘাড়ের আঁচিলের উপর অবধি ছোট চুল,
ক্যাটস আই চশমা, চোখে কাজল, হাতের বড় ডায়ালের ঘড়ি, আর আজকের এডিশন লাল পাড় সাদা শাড়িতে ইমন। বিহাগ বলেছিল রুহিকে, ইমন যেন দশমীর সাজেই তার কাছে আসে। আরে ঠিক আছে, ভাঙা জিগজ পাজলটা জোড়া লাগানোর চেষ্টা করছিলাম, বুঝলি? আসলে বিহাগটাকে ছোট থেকে দেখছি তো। যা 3 তলা ছাদে চলে যা, তোর বিহাগ বলেছে অপেক্ষা করতে। আমাকে বললো তোকে নাকি দশমীর সেরা গিফটটা দেবে। থ্যাংক ইউ রুহিদি। হ্যাঁ, যাচ্ছি আমি। যা, আর শোন, শুভ বিজয়া। শুভ বিজয়া, রাখলাম। হ্যাঁ রাখ, টাটা। 3 তলা সিঁড়ি বেয়ে উপরে এলো ইমন। ছাদের একপাশে একটা বোগেনভেলিয়া, অন্যদিকে একটা গুলমোহর। নিচের ঠাকুর দালানের লালচে সিঁদুরে নিউ লাইফ মেন্টাল হসপিটাল আজ রাঙা হয়ে সেজেছে। হঠাৎ একটা খুব চেনা গলার আওয়াজ শুনে থেমে গেল ইমন। গত বছরের চেনা সেই গলাটা, বিহাগ রয়, ইমনের বিহু। পিছনে তাকাস না মন, দেখ আজ দশমী, চারিদিকে আজ লাল, আর আর আমার ঠিক সামনে আমার স্বপ্ন, লাল সাদায় আমার মন, ইমন। বিহাগ, শুভ আহ, থাক না, এখনই বলিস না, আগে আমাকে তোর কাছে আসতে দে। ইমনের কোমরে বিহাগের প্রথম হাতের ছোঁয়াটা নরম তুলোর মতো লাগলো, আর তারপরেই একটা হ্যাঁচকা টানে ইমনকে নিজের বুকের কাছে টেনে বিহাগ, বিহাগ 10 ইঞ্চির চকচকে ফলাটা ঢুকিয়ে দিল ইমনের পেটে। ইমনের চোখে আবার ভেসে উঠল ব্যালকনির সেই শেষ রাতে দেখা কালো চশমা ছেলেটার হিংস্র দুটো চোখ। আমি তো হেরে এসেছি। 3 বারের পর শেষ কোপটায় ইমনের পেটটা এফোর ওফোর করে ফেলল বিহাগ। তারপর ইমনের নিথর শরীরটাকে আঁকড়ে বলতে শুরু করলো, আমি তোকে খুব ভালোবেসেছিলাম রে, কাউকে বাসিনি যেটা তোকে বেসেছিলাম। রুহি কি বললো জানিস? তুই নাকি চলে গেছিস, আগেও কেউ থাকেনি, সবাই পালিয়ে গেছে আমাকে ছেড়ে, আর তুইও। তুই এটা কেন করলি মন, কেন করলি? আমার খুব রাগ হচ্ছিল, কষ্ট হয়েছিল। তারপরে রুহি যখন বলল তুই আসছিস, আমি তখনই ঠিক করলাম আর তোকে ছাড়বো না। আর তুই পালাতে পারবি না আমার থেকে। আর আমার কাছে থাক, আমার কাছে থাক, আর কিন্তু পালাবি না তো। নে, আমি তোকে তোর সেরা দশমীর গিফটটা দিলাম। হ্যাঁ, এবার আমরা শেষ থেকে শুরুটা করি। হ্যাঁ করি। মন ঘুমিয়ে গেলি নাকি রে? আয় আয়, তোকে ঘুম পাড়িয়ে দিয়ে, নাহলে কিন্তু দিদি আবার আমায় বকবে। এই দিদি, দিদি দেখ না, ও ঘুম থেকে উঠছে না। হ্যাঁ, দিদি ও ঘুম থেকে উঠছে না। উঠ না। প্রেম.com সিজন 6 ডার্ক অ্যান্ড লাভলিতে আপনি শুনলেন ঋদ্ধি চ্যাটার্জির লেখা গল্প শেষ থেকে শুরু। আজকের গল্পে গল্প পাঠে সায়ন, বিহাগের চরিত্রে অভিক ঘোষাল, ইমনের ভূমিকায় পৃথা দাস, নীলেশের চরিত্রে দীপক, শ্রীর ভূমিকায় মেঘনা,
সাউন্ড ডিজাইনে আকাশ, ক্রিয়েটিভ ডিজাইন আলেখ্য, ডিজিটাল পাবলিসিটি সৃষ্টি, বিশেষ সহযোগিতায় এবং রণর ভূমিকায় অরিজিৎ, পরিচালনা রেডিও রূপান্তর এবং ডক্টর রুহি পাকরাশির ভূমিকায় আমি মোহর। টিম প্রেম.com আন্তরিক ধন্যবাদ জানায় ঋদ্ধি, অভিক এবং পৃথাকে এই গল্পে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আমরা আবার হাজির থাকব আগামী সপ্তাহে একই সময় নিয়ে আরও একটি ডার্ক অ্যান্ড লাভলি গল্প। ততদিন স্টে প্রেমড অ্যান্ড কিপ লিসনিং টু মির্চি।